কষ্ট করতেছি, আমার 3000-এর শেড দেখেন খালি পড়িয়া রয়েছে, বাচ্চা উঠাইতে পারতেছি না, বছরের বছর লোসকান দিতে আসি। খাবারের সিন্ডিকেট, বাচ্চার সিন্ডিকেট এগুলো বন্ধ করেন, তাইলেই দেখবেন যে মাংসের দাম এমনিতেই কমে যাবে। সবচেয়ে নিম্নমানের বাচ্চা দেয় এখন 65 টাকা, তারা গ্রেড করে না, আমাদেরকে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড সব একসাথ করি 65 টাকা রেট দেয়। আমার 2022 সালে 76 লক্ষ টাকা লস হয়। আমরা যে ঋণটা হয়েছি প্রায় 3 লক্ষ টাকার উপরে ঋণ হয়েছি। 4,66,000 টাকা আমার থেকে পাইব। এখন ডিজিএলরা আমার জন্য 28,66,000 টাকার মামলা করছে। পোল্ট্রির বাজারের অস্থিরতার এই চিত্র এখন আর নতুন কিছু নয়। বৈশ্বিক সংকটকে পুঁজি করে অসাধু সিন্ডিকেটের অতি মুনাফা লোভের আগুনে যখন পুড়ছে নিত্যপণ্যের বাজার, প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা কমিয়েও যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নির্ধারিত বেতনভোগী এবং স্বল্প আয়ের মানুষ, ঠিক তখনই দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠা পোল্ট্রি বাজারের উত্তাপেও এর ধারে কাছে যেতে পারছে না সাধারণ ভোক্তারা। বেচা কিনা নাই, এখন কাস্টমারই নাই বাজারে। মুরগির যে দাম, আসলে এতে যে অবস্থা চলতেছে, এতে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। বাজারে গেলে দেখতেছি 240-50। আমরা যে নিম্নস্থ লোকগিরি কীভাবে যে খাওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা গরুর মাংস নিতে লাগে 750 টাকা, আমার কপালও জুটে না। তা আমরা এইভাবে কীভাবে ছিলা পোলাবাইয়া নির্ভর করে চলবো। দুর্ভাগ্যে শুধু ভোক্তারাই পড়েনি, পুঁজি হারিয়ে সাম্প্রতিক বছরগুলোতে পথে বসেছেন অসংখ্য পোল্ট্রি খামারি। 3 লক্ষ টাকা উপরে ঋণ হওয়ার পরে তো অনেক খামারের যে জায়গা থেকে ডিলার জায়গা থেকে আমরা চাপ দেওয়ার পরে আমরা খামার বিক্রি করে আমরা দিতে পারতেছি। তারপরে পুরোপুরি ঋণ শোধ করতে পারিনি, কিছু দিছি, তো এখন আরও পাইব। তো এখন এইটাও বন্ধ হওয়ার পথে এইটাও বন্ধ করে রাখছি। এটা আমরা আবার যদি কোনো সরকার ফ্যাসিলিটি না দেয়, তাহলে আমরা তো এটা বিক্রি করে ঋণ পরিশোধ করার চেষ্টা করব। ফিডের দাম 3700 টাকা, বাচ্চার দাম 70 টাকা হয়, মেডিসিনের দাম যেই ভ্যাকসিন 300 টাকা, সেই ভ্যাকসিন এখন 450 টাকা। এই অবস্থা। আগে লিটার মানে বুসি কিনতাম আমরা 1500 টাকা, সেই বুসি এখন 1700 টাকা। এই অবস্থা, সব কিছুর দাম বাড়তি। এখন আমাদের মুরগি 1 কেজি মুরগি পালতে 170 থেকে 180 টাকা খরচ হয়। তাই আমাদের লাভটা কোথায়? আমরা এই যে কষ্ট করতেছি, আমার 3000-এর শেড দেখেন খালি পড়িয়া রয়েছে। অনেকেই আবার ঋণের জালেও জর্জরিত, এমনকি মামলার আসামি হয়েও কেউ বা জেল খেটেছেন, আবার কেউ ফেরারি হয়েও পালিয়ে বেড়াচ্ছেন। আমি মানে লস টস খাইছি, ফিট দেয় না, মুরগি মারা টারা গেছে, এই কারণে আমি ফিট দিতেছি না, মানে টাকা দিতেছি না। এভাবে আমি কিস্তি মিস্তি লই আমার সব টাকা শেষ করছি, যা ক্যাশ কেবল আসিল সব কিছু শেষ করার পরও 4,66,000 টাকা আমার থেকে পাইব। এখন ডিজিএলরা আমার জন্য 28,66,000 টাকার মামলা করছে। যে আমরা যে পোল্ট্রি সেক্টরে জড়িত, সবার সাথে একই ধরনের আচরণ হইতেছে। আপনার এনাম ফিড, একটা এনাম ফিড থেকে ফিডে, জি, কত টাকার মাল দিয়ে কত টাকার মামলা করছে? হেরা আমার থেকে আনের 2 লাখ বা 2 লাখ টাকার মতন পাইব। হেরা আমাকে 10 লাখ টাকার মামলা দিছে। চেক নিচে, ব্যালেন্স চেক 2টা, এখন একটা দিয়ে 10 লাখ টাকার মামলা দিছে, আরও একটা এদের কাছে আছে। কিন্তু কি এমন হলো, কেনই বা হলো, তা খুঁজে দেখা দরকার। দর্শক, দেশের অনেক তরুণ তরুণী এবং যুবক যুবতীরা সোনার হরিণ চাকুরির পিছনে না দৌড়ে স্বপ্ন দেখেছিল উদ্যোক্তা হবার, এবং সে অনুযায়ী খামারও গড়ে তুলেছিল, লাভ আসতে শুরু করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তাদের উল্টো রথ যাত্রা শুরু করেছিল। প্রথমে তারা সেটাকে ভাগ্য বলে মনে করলেও সর্বশান্ত হওয়ার পরে বুঝতে পেরেছে তাদের সেই ভাগ্য আসলে ছিনিয়ে নিয়েছে কথিত কর্পোরেট ক্রিমিনালরা। পোল্ট্রি শিল্প কৃষি শিল্পের একটি অপরিহার্য অঙ্গ। সাম্প্রতিক সময়ে কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছিল এই শিল্প। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান, প্রায় 1 লাখ প্রাণী চিকিৎসক, পোল্ট্রি বিশেষজ্ঞ, নিউট্রিশনিস্টরাও সরাসরি নিয়োজিত এই শিল্পের সাথে। স্বল্পমূল্য হয় দেশের সাধারণ মানুষের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণের অন্যতম নিয়ামক হয়ে উঠেছিল পোল্ট্রি বা ফার্মের মুরগি। তথ্য বলছে 2009 সালে 1,60,000 মুরগির খামার থাকলেও বর্তমানে রয়েছে মাত্র 60,000। অব্যাহত লোকসানে ছোট খামারিরা ব্যবসা গুটিয়ে নিয়েছেন আগেই। এখন অপেক্ষাকৃত কিছুটা বড় খামারিরাও আর ধরে রাখতে পারছেন না দীর্ঘদিনের স্বপ্ন খামার। আমি জয়পুরহাটের খামারি। বর্তমান আমার খামার
লসের কারণে আমি বন্ধ রাখছি, কারণ বিগত 3 মাস আমি কোনো বাজার পাইনি, যে কারণে আমাকে 113 টাকা দিয়ে মুরগি বিক্রি করতে হয়েছে, যার ফলে আমার খামারটি এই মুহূর্তে বন্ধ আছে। লাস্ট কবে পর্যন্ত? এটা লাস্ট আমি গত ডিসেম্বর মাসে মুরগি বিক্রি করছি। যদিও কেউ কেউ বলছেন সাম্প্রতিক সময়ে মুরগি এবং ডিমের দাম বৃদ্ধির ফলে আবারও কিছুটা আশা দেখতে শুরু করেছেন তারা। বাচ্চা তুলে প্রতিপালন করছেন মুরগি। মানে বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে, শোচনীয় অবস্থার মধ্যে দিন পার করছি, তো আমরা যদি এই মুহূর্তে মুরগি সবাই যদি সকল প্রান্তিক খামারি যদি মুরগি খামারে উঠানোর পরে আমরা সঠিক দামটি আমরা মনে করি যে আমরা পাবো না। কারণ বিগত কয়েক বছর আমরা দেখছি যে আমরা যখন মুরগি উঠাইছি আমরা কোনোভাবেই ন্যায্য মূল্যটা আমরা পাই নাই, যার ফলে আমরা প্রান্তিক খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। যখন আমাদের মুরগ থাকে তখন বাজার থাকে 120 টাকা, যখন আমাদের মুরগ নাই, ডিসেম্বরে আমার মুরগ ছিল 40,000, তখন বাজার 110 টাকা। তথ্য বলছে দেশে 2 ধরনের খামারি রয়েছে। এক ধরনের খামারি যারা নিজেদের মূলধনে খামার গড়ে তোলেন এবং পছন্দের কোনো প্রতিষ্ঠান থেকে মুরগির খাবার অর্থাৎ ফিড কিনে নিজেরা এবং লোকবল রেখে মুরগি পালন করেন, তারপর বড় হলে বাজারজাত। আমাদের উৎপাদন হয় 2টা পর্যায়ে। একটা হলো কর্পোরেট গ্রুপ, যারা ফিড ও বাচ্চা উৎপাদন করেন, আবার ডিম ও মুরগিও উৎপাদন করেন, কিন্তু ডিম মুরগি উৎপাদনটা তাদের কম। এবং আমরা যারা প্রান্তিক পর্যায়ে উৎপাদন করি তাদের ফিড কিনতে হয় কর্পোরেটদের কাছ থেকে, বাচ্চা কিনতে হয় কর্পোরেটদের কাছ থেকে, এবং যখন বাজারে বিক্রি করতে যাচ্ছি আমরা, তখন তাদের উপরে নির্ভর করে আমাদের সেটা বিক্রি করতে হয়, কারণ তারা যেটা মেসেজ করেন তখন ওই দামে আমাদের বিক্রি করতে হয়। এবং তারা যে কন্ট্রাক্ট ফার্মিং করেন সেটা আমি উৎপাদন করব, ওটা বিক্রি করবে কর্পোরেট, বাজারজাত করবে কর্পোরেট। অন্য একটি শ্রেণী রয়েছে যারা নিজেদের মূলধনে খামারের শেড গড়লেও মূলত একটি নির্দিষ্ট ফিড কোম্পানির ফিড এবং তাদের কাছ থেকেই বাচ্চা নিয়ে পালন করেন, যাদেরকে বলা হয় কন্ট্রাক্ট খামারি। চুক্তি করা কোম্পানির কাছেই তাদের ধরে দেওয়া মূল্যেই মুরগি বিক্রি করতে হবে বড় হলে, তারপর সেই মুরগি বাজারে বিক্রি করবেন চুক্তিবদ্ধ সেই কর্পোরেট কোম্পানি, আর দাম নিবেন তাদের ইচ্ছে মতো। আসলে প্রান্তিক খামারি যারা আমরা, ফিডের 2টা মূল্য হয়। একটা মূল্য হলো প্রান্তিক খামারিদের জন্য বর্তমানে 3700 টাকা, এক বস্তা 50 কেজির বস্তা, আর একটা বাচ্চার দাম হচ্ছে 60 থেকে 65 টাকা বর্তমান। কিন্তু যারা কর্পোরেট কোম্পানির সাথে চুক্তিতে ব্যবসা করবে, খামার করবে, তাদের জন্য মাত্র 35 টাকা বাচ্চা এবং খাবারের বস্তার মূল্য 2600 টাকা। এটার পরে আপনার এই মুরগিটা কর্পোরেট কোম্পানি বাজারজাত করে। ফিড, বাচ্চা, এমনকি ওষুধ বিক্রিতেও এক দেশে চলছে 2 নীতি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খামারিদের সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয়, তাতে সেই খামারিকে আর খামারি না বলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দাস বা কর্মচারী বলা যায়। একথা তো স্পষ্ট যে ফিড এবং এই বাচ্চার মূল্য বৃদ্ধির ফলেই ঘটছে যত বিপত্তি, সে বৃদ্ধি কতটা যৌক্তিক তাও আমলে আনা দরকার। ছোট্ট একটা বিরতি থেকে ফিরে জানার চেষ্টা করব তাও। দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। আমরা সবাই জানি যে বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, তবে সেই ঊর্ধ্বগতির কতটা প্রভাব পড়ছে এই পোলট্রি শিল্পের উপরে তা কিন্তু বিশ্লেষণের দাবি রাখে। যে হারে পোলট্রি ফিড এবং বাচ্চার দাম বাড়ানো হয়েছে তা কতটা যৌক্তিক, চলুন তার কিছুটা জেনে আসার চেষ্টা করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী দেশে প্রতি বছর ফার্মের মুরগি চাষ হয় কমবেশি 32 কোটি। অনুসন্ধানে দেখা যায় বন্ধ হওয়া খামারিরা সবাই প্রান্তিক পর্যায়ের ছোট এবং মাঝারি উদ্যোক্তা ছিলেন। আমরা বুঝি প্রান্তিক খামারি, এদের খামার ধরেন এদের বার্ডের সংখ্যা 3000, 4000, এদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং এই প্রান্তিক খামারি আছে বলেই কর্পোরেট গুলো টিকে আছে কিন্তু আমাদের দেশে, কারণ তাদের বাচ্চা, খাদ্য সবকিছু বিক্রি করে তাদের কাছে। তো এখন যেহেতু এরা বড় একটা সরবরাহকারী, উৎপাদনকারী, এদের কিন্তু গত 6 মাস কোনো লাভ করতে পারে নাই। তথ্য বলছে স্বাতন্ত্র্য এবং চুক্তিবদ্ধ 2 শ্রেণীর খামারির জন্য বাচ্চা এবং ফিডের ক্ষেত্রে 2 ধরনের দাম নেন কর্পোরেট কোম্পানিগুলো। গেল কয়েক বছর থেকে যৌক্তিক পর্যায়ে বাচ্চার দাম নিলেও ফিড এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধের দাম কিন্তু ছিল বেশি। তখনও 1 কেজি মুরগির জন্য যে খরচ হতো বাজার মূল্য ছিল তারও কম। অভিযোগ রয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো উৎপাদন খরচ বেশি হলেও তারা তাদের চুক্তিবদ্ধ খামার থেকে নিয়ে মুরগি পাইকারি বাজারে বিক্রি করত লোকসান দিয়েই, ফলে একই দামে লোকসান দিয়ে বিক্রি করতে হতো স্বাতন্ত্র্য খামারিদেরও। আমি বেশি দামে বিক্রি করতে পারলাম না, সেটা হলো
কর্পোরেট কোম্পানি যে মুরগিটা বা ডিমটা উৎপাদন করছে তার পণ্যটা তখন সে বাজারে বিক্রি করার জন্য অথবা আমাকে নিঃস্ব করে তাদের সাথে যুক্ত করার জন্য সে মূল্য দাম কমিয়ে দিছে। খাবারের সিন্ডিকেট, বাচ্চার সিন্ডিকেট এগুলো বন্ধ করেন, তাইলেই দেখবেন যে মাংসের দাম এমনিতেই কমে যাবে। 18 বছর এই ব্যবসা করি, কিন্তু এখন যেই পরিস্থিতি হয়েছে এই ব্যবসা করার মতো কোনো সুযোগ নেই এখন আর। একসময় লোকসান দিতে দিতে এখন ঝরে পড়েছে বেশিরভাগ স্বতন্ত্র খামারি, অর্থাৎ কর্পোরেট খামারিগুলো এই দিনেরই অপেক্ষায় ছিল। তাদের ষড়যন্ত্রী ঝরে পড়ে যায় অসংখ্য স্বপ্ন, শুধু থাকে তাদের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো। যারা কন্ট্রাকচুয়ালি করে ওদের দেখা গেছে যে ফিড আমরা কিনি 3700 টাকা পার বস্তা, ওরা আরও অনেক কমে পায় এর চেয়ে। বাচ্চা আমরা কিনি, যখন আজকে আমি বাচ্চার বুকিং দিছি ওরা 72 টাকা করে, ওরা এত টাকা দিতে হয় না, এর চেয়ে অনেক কমে পায় ওরা। 1800 টাকা খাবার 2 বছর হয় নাই, এইখানে 3700 টাকার উপরে হয়ে গেছে। এতদিন যারা স্বতন্ত্রভাবে খামার পরিচালনা করতেন তাদের স্থানীয় ডিলারদের কাছ থেকে বাচ্চা এবং ফিড নেয়ার ক্ষেত্রে নিয়ম ছিল কিছু টাকা বাকি রাখা যেত, তবে এজন্য খামারিকে দিতে হতো ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক। অব্যাহত লোকসানের ফলে বন্ধ হয়ে যাওয়া খামারিদের অনেকেই এখন তাদের সেই ঋণও পরিশোধ করতে পারেনি, ফলে পড়তে হচ্ছে মামলার জালে। এই তালিমালি এগুলোর কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। এটা আমাদের সরকারের কাছে আমরা এটার বিচার চাই। আর যদিও কোনো কোনো ডিলারদের রয়েছে তিক্ত অভিজ্ঞতাও, বাকি দেয়া খামারিদের খামার বন্ধ হয়ে যাওয়ায় এখন সেই টাকা তুলতে না পেরে কর্পোরেট কোম্পানির কাছে ডিফল্টার হয়ে ডিলারশিপ, এমনকি তাদেরও পড়তে হচ্ছে জেল জরিমানায়। যখন 50,000 টাকা তো এক গাড়ি বুসি নিয়েছি তখন 20-30 টাকা বুসিতে লাভ করছি বস্তায়। এখন এক গাড়ির বুসিতে মনে করেন 1,10,000 টাকা যদি নেয়, এখনও লাভ ওই জায়গায় ধরে রয়েছে আমার 20-30 টাকা, ঠিক আছে। কিন্তু আমাদের প্রতিদিন ঝগড়া করতে হচ্ছে খামারিদের সাথে। অবস্থার দৃষ্টে কিন্তু একথা বলাই যায়, ছকবাঁধা পরিকল্পনার পুরোটাই বাস্তবায়ন করেছে কর্পোরেট সেই প্রতিষ্ঠানগুলো। স্বতন্ত্র উদ্যোক্তারা ঘরে উঠেছে, তারপরও আশায় বুক বেঁধে যারা বিভিন্ন ধার দেনা করে খামার টিকিয়ে রেখেছিল, একসময় ঋণের জালে জর্জরিত হয়ে আর সেই মামলায় পর্যুদস্ত হয়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। এটাই মোক্ষম সময় ধরে বৈশ্বিক সংকটের দোহাই দিয়ে কর্পোরেট সেই গ্রুপগুলো অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে ফিড আর বাচ্চার দাম। ফলশ্রুতিতে বেড়ে যাচ্ছে মুরগির দাম আর ঠকছে ভোক্তা। খামারিরা বলছেন 1 বছর আগেও একটি মুরগির বাচ্চা কেনা যেত সর্বোচ্চ 10 টাকার মধ্যে, আর এখন সেই বাচ্চাই কিনতে হচ্ছে প্রায় 80 টাকা দিয়ে। 2022 সালে আমরা যারা ছোট ডিলার, আমার তখন মুরগ ছিল 50,000, তখন আমরা বাচ্চা কিনতাম 35 টাকা, 40 টাকা, 50 টাকা, এবং খাবার কিনতাম তখন আমরা 3300-3400 টাকা দিয়ে। ওইটা বিক্রির টাইমে আমাদের বিক্রি করা লাগে 110 টাকা, 115 টাকা। আর খামারি যাদের কর্পোরেট কোম্পানি তারা 1000 বাচ্চা কিনতে পারে 15 টাকা, 20 টাকা, যখন আমরা কিনি 35 টাকা, তারা কিনে 15 টাকা। ফিড এবং বাচ্চা বিক্রির ক্ষেত্রে সেই নিজেদের বানানো প্রথাই রয়ে গেছে তাদের। বাচ্চার ক্ষেত্রে প্রতিটিতে চুক্তিবদ্ধ খামারির কাছ থেকে প্রায় 55 থেকে 60 টাকা বেশি দিয়ে এবং ফিডে বস্তা প্রতি 1 থেকে 1,500 টাকা করে বেশি নিচ্ছে স্বতন্ত্র প্রান্তিক খামারিদের কাছ থেকে। এই জায়গায় যদি ফিডের দাম 3700 টাকা, বাচ্চার দাম 70 টাকা হয়, মেডিসিনের দাম যেই ভ্যাকসিন 300 টাকা সেই ভ্যাকসিন এখন 450 টাকা, এই অবস্থা। আগে লিটার বুসি কিনতাম আমরা 1500 টাকা, সেই বুসি এখন 1700 টাকা। অভিযোগ রয়েছে আরও, উচ্চ মূল্যে বাচ্চা কিনলেও তাদের দেয়া হয় আনফিট, অর্থাৎ সুস্থ সবল বাচ্চা দেয়া হয় না। ফলে প্রতিপালন করতে গিয়ে সেই বাচ্চাদের একটা অংশ মারা যায় এবং যেগুলো বেঁচে থাকে তাও বৃদ্ধি কম হয়। লস দিতে দিতে আমার খামারকে বন্ধ করে দিব। এর পরবর্তী একটা সময়ে কিন্তু কর্পোরেট আন্ডারে চলে যাবে, তখন ডিম 20 টাকায়ও পাবে না মানুষ। এবং এই ব্রয়লার মুরগি যদি প্রান্তিক খামারিদের উৎপাদনে ফিরিয়ে আনা না যায়, বাজার প্রতিযোগিতায় না রাখা যায়, তবে অবশ্যই আরও সংকটাপূর্ণ হবে। বেশ কিছুদিন থেকে মুরগির মূল্য অত্যাধিক হওয়ায় বেশি দামে বাচ্চা এবং ফিড কিনেই আবার খামার সাজাতে চাচ্ছেন কেউ কেউ। তবে ভয় রয়েই গেছে, তাদের ধ্বংস করতে হঠাৎ করেই যদি কর্পোরেট প্রতিষ্ঠান মুরগির মূল্য কমিয়ে দেয়, তখন সেই ক্ষতি থেকে আর কোনোভাবেই উঠতে পারবে না স্বতন্ত্র খামারিরা। 2 বছরে আমি প্রায় 5 লক্ষ টাকা মতো বর্তমানে লস, আমার বাচ্চা দেয় না, বহুত রিকোয়েস্ট করে আমি ডিলার থেকে বাচ্চা লইছি। এখন যদি এগিয়ে লাভ হইলে হবে, না হলে আমার কিছু বেচা কিনে হইলেও ডিলারের টাকা আমার দিতে হবে। সার্বিক বাজার পরিস্থিতির কারণে ফিড এবং বাচ্চার মূল্য আসলে কত টাকা নির্ধারণ করা জরুরি তা নিয়ে প্রশ্ন করছেন সবাই।
কিন্তু বের করছেন না কেন সেই বিষয়টি, সে প্রশ্ন রয়েছে ভুক্তভোগীদের মনে। রয়েছে অনেকগুলো কর্তৃপক্ষ, মনিটরিংয়ের দায়িত্ব তাদের, তারাই বা কী করছে তাও জানা জরুরি। জানবো তাও, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। কৃতজ্ঞতার সঙ্গে থাকার জন্যে। দর্শক, সেবা মূল্য বৃদ্ধি আর ঊর্ধ্বগতি নিত্যপণ্যের এ অবস্থায় যখন সারা দেশের মানুষ হাঁসফাঁস করছে, ঠিক তখনই অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল পোলট্রি শিল্পের সাথে জড়িতরা। চলুন শুনে আসি তাদের কি বক্তব্য আর সংশ্লিষ্ট প্রশাসন বিভাগ কি করছে। বাজার নিয়ন্ত্রণ এবং মনিটরিংয়ের দায়িত্বে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফিড আমদানি এবং খামার সংশ্লিষ্ট রয়েছে একাধিক দপ্তর। আমদানি খরচ বিবেচনায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কত ভাগ লাভ করছে বা করা উচিত সেখানে জোর না দিয়ে মাঝে মাঝে বাজার মনিটরিংয়ে খুচরা দোকানি এবং পাইকারি বাজারে দেখা যায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে, যে যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করেন। রাজধানীতে পোল্ট্রি নিয়ে চলা একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যম সারির কর্মকর্তাদের কাছে এ বিষয়ে প্রশ্ন করলেও পাওয়া যায়নি সঠিক কোনো উত্তর। মানে মিডিয়াতে কথা বলতে চাচ্ছি না, অনেক সময় দেখা যায় যে আমার অনেক বিষয় আছে, তো আমি ওই ইনফরমেশন না জেনে যদি আপনাকে ডেলিভারি করি, তো কোম্পানির এই ইনফরমেশনটা গ্যাপ থেকে গেল, আর আপনিও একটা রং ইনফরমেশন পেয়ে গেলেন। ওটার কারণটা হলো ওই র মেটেরিয়ালসের প্রাইস বেড়ে যাওয়া, এটাই একমাত্র কারণ। চলমান সংকট নিয়ে কোথায় যেন একটা চোর পুলিশ খেলা চলছে। এ ব্যাপারে মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা। এড়িয়ে চলছেন গণমাধ্যমও। আবার কেউ কেউ বলছেন এগুলো নিয়ন্ত্রণের জন্য নাকি আলাদা একটা কর্তৃপক্ষ গঠন করতে হবে, কিন্তু তা তো সবার ব্যাপার। এতদিনে তাহলে কি হবে? তাহলে কি এভাবেই চলতে থাকবে? কৃষিমন্ত্রী বলেছেন পোল্ট্রি শিল্প নিয়ন্ত্রণ এবং দাম সমন্বয় করতে আলাদা কোনো কর্তৃপক্ষ দরকার। পোল্ট্রির দাম বাড়বে না, কিন্তু সমস্যা হলো যে অলরেডি এটা বেড়ে আছে, মানে এটার ইমিডিয়েট সলিউশন নাই। সলিউশন ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 6-7 মান্থ। গবেষকরা মনে করেন বাংলাদেশে পোল্ট্রির উৎপাদনের ঝুঁকি নিরসনের জন্য একটি জাতীয় পরিকল্পনা দরকার। আর কি পরিমাণ লভ্যাংশ নিতে পারবে কোম্পানি এবং সংশ্লিষ্টরা তারও সুনির্দিষ্ট নীতিমালাও প্রয়োজন। এইভাবে ব্যবসা হইতে পারে না। এই জন্য আমি বলি অচিরেই এই কন্ট্রাকচুয়াল যে ব্যবসা, এটাকে আমাদের সরকারের হস্তক্ষেপ করা উচিত, এটাকে একটা নিয়মে করা উচিত। দর্শক, গণমাধ্যম হিসেবে গণমানুষের কথাগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের, সে দায়িত্ব পালনের চেষ্টা করছি আমরা। এরপর যাদের দায়িত্ব, সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষগুলো কি করে তা দেখার বিষয়। তবে আমাদের চোখ খোলা থাকবে, পরবর্তী কোনো পর্বে সেই ক্রিমিনাল এবং তাদের দোসরদের কথাও আমরা তুলে ধরব। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সকল অন্যায় আর অপরাধের বিরুদ্ধে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান কর্তা ব্যক্তিদের, আর সব সময় সাথে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অপরাধ, অনিয়ম, দুর্নীতি, যে কোনো তথ্য জানান, লিখুন। প্রযোজক আমাদের চোখ, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সব সময় সত্যের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।